সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নছিবে মরিচ চাষ, লস লাভের সূক্ষ্ম হিসাব এমন একটি ধারাবাহিকের আজকে ৪ নম্বর পর্ব শুরু করছি, যার টাইটেল হচ্ছে মরিচের চারা তৈরিতে সকল তথ্য এই ভিডিওতে। দর্শক, ইতিপূর্বে আমরা ১ নম্বর পর্বে মরিচ চাষে আকৃষ্ট হয়েছিলাম। ২য় নম্বর পর্বে আমরা বাজার সম্পর্কে জেনেছি। ৩ নম্বর পর্বে আমরা জাত নির্বাচন করেছি। আজকে ৪র্থতম পর্বে আমরা মনের মতো করে চারা তৈরি করব। দর্শক, ভিডিও চিত্রে আপনারা মনোযোগ দিয়ে দেখুন আর তথ্যভিত্তিক কথাগুলো আপনাদেরকে আমি বলতেছি। তো একটা জিনিস দর্শক, ভিডিও চিত্রে দেখুন, চারা তৈরি করার আগে আমাদের কিন্তু বাসস্থান তৈরি করতে হবে। অর্থাৎ এই জায়গাটাতে আমরা অনেকেই অনেক ভুল করি, যেখানে সেখানে ট্রে বসায় দিয়ে চারা দিয়ে দেই। কোনো বৃষ্টি এবং তীব্র রোদের ছাউনি ব্যবস্থা ঠিকমতো করি না। তাতে আমরা খুবই একটা ঝামেলায় পড়ে যাই। তাছাড়া এই যে নেটের যে একটা মশারি সিস্টেম দেখছেন দর্শক, এমনভাবে সেটিং করে নেওয়া, আপনারা ভালো করে লক্ষ্য করুন, যেখানে ইঁদুর, ছাগল, হাঁস মুরগি, পাখি বিভিন্ন ধরনের আক্রমণ থেকে আমরা এখানে কিন্তু প্রোটেকশান দিয়েছি। এছাড়াও বিভিন্ন ধরনের পোকামাকড়ও এর ভিতরে আসতে পারবে না। দর্শক, সেই ক্ষেত্রে আপনারা চারা তৈরি করার আগে চারা যেখানে তৈরি করবেন সেই বীজতলাটা আগে ভালো করে আপনাদের তৈরি করতে হবে। তাছাড়া সামান্য ভুলে চারা অনেক সময় নষ্ট হয়ে যায়, বিভিন্ন জিনিস দ্বারা আক্রমণ হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তাই দর্শক, যেহেতু আমরা বাণিজ্যিকভাবে চাষাবাদ করি এবং তথ্য প্রযুক্তির ব্যবহারও করি, ভালো অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করি, সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটি স্টেপ খুব হিসাব করে সময় নিয়ে সূক্ষ্মভাবে করতে হবে। তাছাড়া কিন্তু প্রজেক্ট সফল করা সম্ভব হয় না। দর্শক, যারা চারা ক্রয় করেন তাদের হিসাবটা একরকম, কিন্তু যারা প্রত্যেকটি বিষয় জেনে শুনে শিখে কাজ করতে চান তাদের হিসাবটা আরেক রকম। কারণ চারা কিনতে বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয়। তাছাড়া কেমন চারা হবে, কোন জাতের দিচ্ছে, কতটুকু গ্রোথিং নিয়ে দিচ্ছে, কোনভাবে চারাগুলো করা হয়েছে, এই বিষয়গুলো তদারকি কিন্তু সবসময় করে নেওয়া যায় না। তাই দর্শক, যারা দীর্ঘ সময় কৃষিতে ভালো ক্যারিয়ার গঠন করতে চান তারা সব সময় চেষ্টা করবেন নিজে সম্পূর্ণ বিষয়গুলো জেনে শুরু করা। আর সেখানে অবশ্যই আপনাকে চারা তৈরি শিখতে হবে। তো দর্শক, আজকে কিভাবে চারা তৈরি করব সে বিষয়গুলো দেখাচ্ছি। দেখুন, আমরা এখানে কোকোপিট এবং ভার্মিকম্পোস্টের একটা মিক্স নিয়েছি। আর এই মিক্সটার সাথে আমরা আমাদের ২৭ গোল্ড মিক্সড করে নিচ্ছি। আমরা প্রতি ২০ কেজি জৈব এবং কোকোপিটের মিশ্রণের সাথে ১ কেজি ২৭ গোল্ড মিক্সড করে নেই। ২৭ গোল্ড মিক্সড করলে কি হবে প্রিয় দর্শক,
চারা দেখবেন হলদে হয়ে যায়, তারপরে চারা গ্রোথিং ভালো আসে না, চারাতে ভালো মতো অন্য কোনো সার যেহেতু দেওয়া যায় না, সেই ক্ষেত্রে আমাদের 27 গোল্ড মাল্টিমিক্স এটা যখন আমরা এই কোকোপিটের সাথে সামান্য পরিমাণে দেই, অর্থাৎ 100 কেজিতে 5%, মানে 100 কেজিতে 5 কেজি আমরা 27 গোল্ড এভাবে মানে ভালোভাবে মিক্সচার করে নিই। এরপরে আমাদের কিন্তু কম্পোস্টটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যায়। দেখুন এইভাবে হাত দিয়ে ভালো মতো করে মিক্সচার করে নিতে হবে, তাহলে কম্পোস্টটি খুব চমৎকার হবে। দর্শক, একটা কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে যদি আপনি ভালো মানের চারা তৈরি করতে না পারেন অথবা সংগ্রহ করে না রোপণ করতে পারেন, তাহলে গাছের গ্রোথিং, গাছের একটা সুস্বাস্থ্য এবং ভালো পরিবেশ, মর্টালিটি কম, এগুলো নিশ্চয়তা দিতে পারবেন না। তাই দর্শক, আপনারা সব সময় নিজেরা মনের মতো করে চারা তৈরি করবেন। তাতে কি হবে, চারাগুলো সম্পূর্ণ সুস্থ পরিচর্যায় যখন থাকবে এবং এটা যখন জমিতে ট্রান্সফার করা হবে, খুব দ্রুত গতিতে আপনার জমিতে ট্রান্সফার হবে এবং খুবই ভালো একটা গ্রোথিং অবস্থা দেবে, যেখানে চারা মর্টালিটির হার খুবই কম থাকবে বা থাকবেই না বলা যায়। তো দর্শক, যাই হোক, আপনারা এভাবে ট্রের মধ্যে কম্পোস্টটি দিয়ে দিবেন, যে কম্পোস্টটি আমরা তৈরি করলাম। আর এটা বেশি ভেজা ভেজাও রাখা যাবে না, আবার একেবারে শুকনোও হবে না, একটা মোটামুটি লেভেল রাখতে হয়। এরপরে দর্শক, বীজ দিয়ে দেওয়ার পরে আমরা স্প্রে মেশিন দিয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে দেব। তার মানে হচ্ছে আমরা বীজ কিন্তু অত বেশি ফর্মালিটিস করি না, অর্থাৎ ভিজায় রাখতে হবে, এক রাত রাখি না, রোদ্রে দিয়ে আবার ঠান্ডা করতে হবে, এগুলো করি না। আমরা ডাইরেক্ট প্যাকেট কেটে এরপরে কিন্তু দিয়ে দেই। একটি বিষয় দর্শক, যখন মানে অনেক গুরুত্ব দিয়ে অনেক কিছু করতে যাবেন, তখন একটা জিনিস মানে বোঝার আছে, বাংলাদেশে কিন্তু কোনো কোম্পানি ওইভাবে বীজ প্রোডাকশন করে না, দুই চারটা কোম্পানি করলে করতে পারে। এখন সম্পূর্ণ বীজগুলোই বাইরের থেকে আসে। তাই দর্শক, এখানে আমার মনে হয় যে প্রসেসিংটা ভালোই আছে। তাছাড়া যদি শোধন করা যায় তাহলে অবশ্যই ভালো, নিঃসন্দেহে ভালো। আর আমি বিগত অভিজ্ঞতা থেকে যেটা জানি, আমি শোধন করি না, তাতে আমার গাছে ব্যাকটেরিয়াল যে উইলটা সেটা ওইভাবে হয় না। আল্লাহর রহমতে জমি শোধন করে নিয়ে আমি কাজ করি, আমি এভাবে চারা তৈরি করি। তো আপনারা ভিডিও চিত্রে দেখতে থাকুন, প্রসেসিংগুলো কিন্তু আমি দেখিয়ে যাচ্ছি। তাই বীজটা সরাসরি আমি এখানে দিয়েছি, আমার চারা মিচিং হয় না, আল্লাহর রহমতে ভালোই হয়। তো দর্শক, বিষয়গুলোকে যত আমি সহজ করে নিয়েছি তত আমার জন্য ভালো হয়েছে। আর যত টেনশন করেছি, যত জটিলভাবে নিয়েছিলাম, তখন জিনিসগুলো খুব জটিল মনে হয়েছে, যে আমার হাত থেকে জীবাণু যাবে কি না, আমি কি গ্লোভস পরবো কি না, এখানে বায়োসিকিউরিটি আমি দিতে পারছি কি না, আমার যে কম্পোস্ট আছে সেই কম্পোস্টের মধ্যে ভাইরাস আছে কি না। দর্শক, এত কিছু করে আমি আসলে কৃষি করি না, কৃষিটাকে আমি আমার মতো করে সহজ করে নিয়েছি, আর সেটাই আপনাদেরকে আমি উপস্থাপন করে থাকি।
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।